ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো বিটিসিএল এর 5G রেডিনেস যে একটা প্রকল্প আছে, প্রায় 1100 কোটি টাকার এই প্রকল্প। এটা আওয়ামী লীগের সময় নেওয়া হয়েছিল, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে দুর্নীতি দমন কমিশন এই প্রকল্পে কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ পায়। তার প্রেক্ষিতে প্রকল্পের কাজ থমকে যায়। এখন আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। এই বিষয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। রফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনার যে স্টোরি যে 5G রেডিনেস প্রকল্প এটা স্থবির হয়ে আছে বা আটকে আছে, এটার ফেট কি সেটা আসলে এখনো কেউ জানে না। এই সিচুয়েশনটা আসলে কেন তৈরি হলো প্রকল্পের শুরু থেকে, যদি আপনি একটু বলেন। জি, আপনাকে ধন্যবাদ। এই প্রকল্পটা বেসিক্যালি বিটিসিএল একটা হলো আপগ্রেডেশনের একটা বেসিক প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে প্রায় 1100 কোটি টাকার যে প্রজেক্ট, এই প্রকল্পটির মাধ্যমে বিটিসিএল এর ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট, বেসিক্যালি 5G রেডিনেস। আমরা আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে যে 5G-তে টেলিকমিউনিকেশনে 5G যে নিয়ে যে কথাবার্তা বলা হচ্ছে, সেটার জন্য বিটিসিএলকে রেডি করার জন্য বেসিক্যালি প্রজেক্টটা নেওয়া হয়েছিল। 2022 সালে, মেয়াদ ছিল, প্রাথমিক পরিকল্পনা ছিল 3 বছরের মধ্যে হয়ে যাবে। কিন্তু যে কেনাকাটা বা অন্যান্য কাজে যেহেতু সময় লাগতেছে, যার কারণে এই প্রকল্পের মেয়াদটা আবার বাড়িয়ে দেওয়া হয়। এবং এই প্রকল্পের মেয়াদ এই চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আছে। তো আমরা এখন পর্যন্ত এই প্রকল্পের সর্বশেষ অগ্রগতি যেটুকু জেনেছি, যে তার যে 2টা প্যাকেজ ছিল, 2 প্যাকেজের প্রায় একটা প্যাকেজের 80% কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর একটা প্যাকেজের 65% হয়ে গেছে। মেজর যেই কারণে প্রকল্পটা বেসিক্যালি থমকে গেছে, সেটা হচ্ছে একটা GD1 প্যাকেজ, যেটাতে হলো বাইরের থেকে আমাদের কিছু ইকুইপমেন্ট কেনা লাগবে। সেই কেনার সময় কিছু অনিয়ম হয়েছে, এরকম একটা অভিযোগ উঠেছিল। অভিযোগটা দুদকের কাছে করা হয়েছিল বা মন্ত্রণালয়ের কাছে করা হয়েছিল। তার প্রেক্ষিতে দুদক একটা চিঠি দিয়ে প্রকল্পটাকে কাজ এগিয়ে না নেওয়ার জন্য একটা বন্ধ করতে বলেছিল। এবং সেই 2025 সালের মাঝামাঝি থেকে কাজটা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এবং প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে কাজটা বন্ধ থাকলেও পরবর্তীতে যে দুদক তদন্ত করেছে, 5 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছিল, সেই কমিটিতে তাদের প্রতিবেদন অনুযায়ী তারা এই টেন্ডার প্রক্রিয়া, কেনাকাটা সব কিছুতে তারা অনিয়মের প্রমাণ পেয়েছে। যার কারণে ওই 5 সদস্যের যে কমিটি, তারা একটা প্রতিবেদন দিয়েছে কমিশনের কাছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। আমরা আগে যেটা শুনেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার, যিনি ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক দায়িত্বে ছিলেন, ফয়েজ মোহাম্মদ তৈয়ব, উনি দায়িত্বে থাকাকালীন সময়ে এই প্রজেক্টটি কেনাকাটায় একটা অনিয়মের অভিযোগ উঠেছিল। তো দুদক আসলে তদন্তে কাদের বিরুদ্ধে অভিযোগ পাইছে বা কোন ধরনের অভিযোগ পাইছে? দুদকের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে আমরা অ্যানালাইসিস করে দেখেছি, তারা টোটাল 41 জন ব্যক্তিকে তারা অভিযুক্ত করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা করারও কিন্তু সুপারিশ করেছে। তার মধ্যে ফয়েজ আহমেদ একজন আছেন। পাশাপাশি হলো বুয়েটের এক্সপার্ট টিম হিসাবে যারা কাজ করেছেন, তারা ঢাকা ইউনিভার্সিটির 2 জন প্রফেসর, পাশাপাশি বিটিসিএল, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এরকম সবগুলো মিলে প্রায় 41 জনের বিরুদ্ধে তারা একটা মামলা সুপারিশ করেছে। পাশাপাশি এই যে GD1 প্যাকেজের কেনাকাটার জন্য যে প্রতিষ্ঠানটি টেন্ডার পেয়েছিল, হুয়াওয়ে, তাকেও কালো তালিকাভুক্ত করার সুপারিশ করেছে তারা মন্ত্রণালয়ের কাছে। কিন্তু এরপরে হলো আমরা যেটা দেখেছি, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় মে মাসে একটা চিঠি দিয়েছে দুদকের কাছে, যে তারা তদন্তের প্রমাণ পেলেও তারা হলো তাদের নিজস্ব অনুসন্ধান, তাদের কয়েক দফা তারা অনুসন্ধান করেছে, আসলে কেনাকাটায় কোনো অনিয়ম পায় নাই। কাজেই 2 প্রতিষ্ঠান বেসিক্যালি হলো দুদক এবং হলো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যে চিঠি চালাচালির ভিতরে প্রকল্পটা এখন আটকে গেছে। এবং এখন পর্যন্ত বিটিসিএল 1100 কোটি টাকার মধ্যে প্রায় 650 কোটি টাকা কিন্তু ইনভেস্ট করে ফেলেছে। এবং আমরা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে যে চিঠি পেয়েছি, সেই চিঠিতে আমরা দেখেছি যে যদি প্রকল্পটা এখন পর্যন্ত এগিয়ে না নেওয়া হয়, তাহলে সরকার যে 650 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে, সেটা একটা ক্ষতির মুখে পড়বে। পাশাপাশি GD1 প্রকল্পের কেনাকাটার জন্য যে 350 কোটি টাকার একটা ইরিভিকেবল এলসি, যেটা হলো ঠিকাদারকে দিতেই হয়, আপনি ওখান থেকে মালামাল নেন বা না নেন, এটা বাধ্যতামূলক এলসি আর কি। তো যদি তাদের কাছ থেকে আমরা মালামাল নাও নেই, তাদেরকে টাকাটা পে করতে হবে। কাজেই সেই 350 কোটি টাকাও কিন্তু ক্ষতির মুখে পড়বে। পাশাপাশি বিটিসিএল এর যে 5G রেডিনেসের জন্য তাকে যে আপগ্রেড করার জন্য যে প্রকল্পটা নেওয়া হয়েছিল, সে হতে পারবে না।
এবং এই প্রকল্পের মাধ্যমে বিটিসিএল এর যে প্রাথমিক লক্ষ্য ছিল, আমরা জানি যে বাংলাদেশ সাবমেরিন কেবল নতুন একটা যে সাবমেরিন কেবল নিয়ে আসতে, যে CME-06, সেই কেবলের সাথে কিন্তু যুক্ত হবে। এবং ইতিমধ্যে কিন্তু প্রাইভেট সেক্টরের কিছু প্রতিষ্ঠান কিন্তু এই কেবলে কিন্তু অলরেডি যুক্ত হওয়ার জন্য বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির সাথে চুক্তি করে ফেলেছে। এবং বিটিসিএল যখন রেডি হবে, সে নিজেও কিন্তু সাবমেরিন কেবলের সাথে চুক্তি করে তারাও কিন্তু তাদের সার্কিটে যুক্ত হবে। কিন্তু যদি তাদের এই প্রজেক্টটা না হয়, তাহলে তারা সেই জায়গায় তারা কিন্তু যুক্ত হতে পারবে না। আর যুক্ত না হলে তাদের যে মার্কেটে এখন যে সিচুয়েশন আছে, তারা যে হলো ইন্টারনেট ব্যান্ডউইথ বিক্রি করে তাদের গ্রাহকদের কাছে, তারা কিন্তু 5G গ্রাহক ব্যান্ডউইথ বিক্রি করতে পারবে না। সো সব মিলে হলো বিটিসিএল একটা বড় ধরনের সংকটের মুখে পড়বে, পাশাপাশি রাষ্ট্রীয় ক্ষতির মুখেও কিন্তু হবে। না, আপনার কথা শুনে যেটা বোঝা গেল যে দুদক এখানে হচ্ছে 41 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তারা প্রাথমিক তদন্তে তারা প্রমাণ পেয়েছে। আর মন্ত্রণালয় বলছে যে এখানে দুর্নীতি হয় নাই, তারা হচ্ছে প্রজেক্টটা এগিয়ে নিতে চাচ্ছে। তাহলে প্রজেক্ট বাস্তবায়ন না হলে যে 650 কোটি টাকা অলরেডি খরচ হয়েছে সেটা হচ্ছে জলে যাবে। তো প্রজেক্টের মতো চলতে পারে, একই সাথে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে হচ্ছে আইনগত ব্যবস্থাটাও তো নেওয়া যেতে পারে। তো মন্ত্রণালয়ের এক্ষেত্রে পজিশন আসলে কি, তারা কি শুধু প্রকল্পটাই এগিয়ে নিতে চায়, দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায় না? এখন দুদক যে তদন্ত কমিটি করেছে এবং যে প্রতিবেদন দিয়েছে, দুদকের যদি কোনো তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে যদি কোনো বিষয় অ্যাডভান্সমেন্ট হতে হয়, তাদের কমিশনের কিছু প্রক্রিয়া অনুসরণ করে যেতে হয়। আমরা জানি যে এখন কমিশন দুদকের হলো শীর্ষ পদের সবগুলো পদই খালি, যার কারণে এই বিষয়ে কোনো তারা সিদ্ধান্তে আসতে পারছে না। কাজেই তারা তদন্ত কমিটির সুপারিশ যেটা জমা দিয়েছে সে জমা পর্যন্তই আছে, এবং নতুন কমিশন না হওয়া পর্যন্ত এবং দুদক যদি কোনো নির্দেশনা বা মিনিস্ট্রিকে না দেয়, ততক্ষণ পর্যন্ত এভাবেই থাকবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে মামলার সুপারিশ করেছে, মামলার বিষয় চলতেই পারে, কাজও তো চলতে পারে। কিন্তু যেহেতু চিঠি দিয়ে তাদেরকে বন্ধ করার জন্য বলা হয়েছে মন্ত্রণালয়কে, সেহেতু মন্ত্রণালয় দুদকের নির্দেশনাটাই ফলো করছে এবং তাদেরকে অনুরোধ করেছে যে আপনারা প্রজেক্টটা আমাদেরকে চালু করার জন্য একটা অনুমতি দেন, তাহলে আমরা প্রকল্পটা এগিয়ে নিতে পারবো। পাশাপাশি আরেকটু মানে যে ঠিকাদারি প্রতিষ্ঠান যারা GD1 প্রকল্পের কেনাকাটার ঠিকাদারি পেয়েছিল, তারা ইতিমধ্যে কিন্তু এলসির মাধ্যমে তারা কিন্তু মেশিনারিজগুলো কিন্তু নিয়ে চলে আসছে, এবং ইতিমধ্যে বিটিসিএল এর কাছেও কিন্তু সেই মালামালগুলো আছে, কিন্তু তারা এখন ইনস্টল করতে পারতেছে না। এখন ইনস্টল করতে গেলে দুদকের কাছে তাদের একটা পারমিশনের বিষয় আছে, যতক্ষণ না পারমিশন পাই ততক্ষণ পর্যন্ত হয়তো বা প্রকল্পটার কাজ এগিয়ে নিতে পারবে না। আর তারা জেলা এবং উপজেলা পর্যায়ে তাদের যে আরেকটা যে প্যাকেজ ছিল, সেই প্যাকেজের আওতায় যেসব জিনিসপত্রগুলো তারা স্থাপন অলরেডি করে ফেলেছে, সেগুলো কিন্তু কানেক্ট করতে পারতেছে না। কানেক্ট করতে না পারার কারণে তাদের চিঠিতে যেটা বলা হয়েছে যে এই মালামালগুলো অনেকগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট হয়ে গেলে দেখা যাবে যখন যদি প্রকল্পটা দীর্ঘায়িত হয় এবং তখন যদি চলমান করার সুযোগ দেওয়া হয়, তাহলে তখনও দেখা যাবে যে তাদের কিছু যন্ত্রাংশ কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে যত দ্রুত এটা সমাধান হয় সেটাই ততটা মঙ্গল হয় আমার কাছে মনে হয়। তার মানে এটা সমাধানের জন্য প্রথমত দুদকে একটা কমিশন প্রয়োজন। তাহলে আমরা জানি যে বিএনপি সরকারের অন্যতম একটা এজেন্ডা হলো যে তারা হচ্ছে দুর্নীতিতে জিরো টলারেন্স থাকবে। তো দুর্নীতি প্রতিরোধ করা বা দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তো একটা শক্তিশালী কমিশন দরকার, কিন্তু কমিশনটা অনেক দিন ধরে ফাঁকা হয়ে রয়েছে, সরকার কমিশন নিয়োগ দিচ্ছে না। এটার আসলে আমরা যতটুকু জেনেছি যে তারা একটা সার্চ কমিটি করেছে, সেই সার্চ কমিটির মাধ্যমেই নিয়োগ দিবে। তবে এটা সর্বশেষ আপডেটটা জানি না যে নিয়োগ প্রক্রিয়া কত দূর বা কাদেরকে বাছাইটা করছে বা কি করছে। এবং যেহেতু বিগত সরকার বা ইন্টারিম সরকার গেছে, তার আগে আওয়ামী লীগ সরকারে গেছে, যেহেতু অনেকগুলো দুর্নীতির অভিযোগ আছে, সে দুর্নীতি দমন কমিশনের শীর্ষ পদে ফাঁকা থাকাটা আসলে খুব একটা মানে সমীচীন বিষয় না। এটা দ্রুত এটাকে ফুলফিল করা উচিত। আমরা একদম শেষ সময় চলে আসি আপনার কাছে। সর্বশেষ কোশ্চেন, যে আমরা দেখছি যে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর, গ্রামীণ ফোন বা অন্যরা তারা হচ্ছে 5G চালু করেছে, এবং ঢাকা শহরেও বিভিন্ন জায়গায় 5G পাওয়া যায় না। গুটি কয়েক জায়গায়, যেমন আমি নিজে হয়তো সচিবালয়ে গেলে 5G পাওয়া যায়, বা এখানে সচিবদের যে কোয়ার্টার সেখানে গেলে পাওয়া যায়, এরকম ম্যাক্সিমাম জায়গায় পাওয়া যায় না। এবং গ্রামাঞ্চলে তো আসলে 3G 4G ঠিক মতন পাওয়া যায় না। তো এই যে এই প্রকল্প, এটা যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয়, তাহলে এই যে ফোন কোম্পানিগুলো যে 5G দেওয়ার একটা উদ্যোগ নিছে কাস্টমারকে, সেটা কি আসলে বিঘ্নিত হবে? এটা অবশ্যই বিঘ্নিত হবে, কারণ ম্যাসিভ আকারে দিতে গেলে তো আসলে মোবাইল ফোন কোম্পানিগুলো বা যাই বলেন না কেন, তারা কিন্তু হলো ভায়া হয়ে কিন্তু তারা ব্যান্ডউইথ কিনে, এটা কিন্তু সরাসরি কিন্তু সাপ্লাই পায় না। তো কাজে বিটিসিএল একটা হলো তাদের একটা ভেন্ডরের মতো, যাদের কাছ থেকে তারা হলো ব্যান্ডউইথ কিনে। তো যদি বিটিসিএল যদি রেডি না হয়,
বা বিটিসিএল যদি তাদেরকে দিতে না পারে সেই ক্ষেত্রে হলো বড় কোম্পানিগুলো তো ডাটা পেতে তাদের অসুবিধা হবে। কাজেই আমরা প্রপারলি, যেহেতু এখন ঢাকার ভিতরে সব জায়গায় পাচ্ছি না, কাজে মফস্বলে এটা প্রিপেয়ার করাও কিন্তু অনেক কঠিন হবে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা রফিকুল ইসলামের কাছ থেকে বিস্তারিত জানলাম এই প্রকল্প নিয়ে। এটা আসলে আমাদের যে ডাটা ব্যবহারের যে হচ্ছে আমাদের সক্ষমতা, জাতীয় সক্ষমতা বৃদ্ধি করবে এই প্রকল্পটা বাস্তবায়ন হলে। কিন্তু দুর্নীতি বাংলাদেশের সর্বক্ষেত্রেই থাকে, এখানেও দুর্নীতির একটা বড় ধরনের অভিযোগ রয়েছে, তদন্ত হয়েছে, এবং আমরা আশা করব যে সরকার প্রকল্পটাও দেশের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে প্রকল্পটা যেমন এগিয়ে নেবে, তেমনি যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তথ্য প্রমাণ যদি তদন্তে পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, এবং এই প্রক্রিয়াটা সরকার খুব দ্রুত শুরু করবে, এটা আমাদের প্রত্যাশা। আমাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।